এই দেশ বাংলাদেশের জনগণ স্বাধীন করেছিল, সেই শর্ত, সেই আশা, এই আকাঙ্ক্ষা কিন্তু পরবর্তী পর্যায়ে যে গভর্নমেন্ট ছিল তারা কিন্তু পালন করতে পারেন নাই। সেজন্য আমাদেরকে নতুন বাংলাদেশ প্রয়োজন, নতুন একটা দেশ প্রয়োজন, যে দেশে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 19 দফার ভিত্তিতে কিন্তু সেই নতুন একটি দেশ, নতুন বাংলাদেশ উনি গড়ার চেষ্টা করেছেন, এবং উনি যতদিন বেঁচে ছিলেন উনি কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে এই কাজগুলি কিন্তু উনি করে গেছেন। কারণ আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা সৎ মানুষ ছিলেন, ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নীতি কিন্তু কেউ প্রমাণ করতে পারেন নাই। তার ধারাবাহিকতা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি চেষ্টা করেছেন দেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য, উনিও দীর্ঘদিন কাজ করেছেন। তারপরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখন আবার নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের জনগণকে দেখাতে চাচ্ছেন 31 দফার মাধ্যমে। সেটা কি? যে আমরা রেনবো গভর্নমেন্ট করতে চাই, যে সরকারে সমস্ত দল মত যারা আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই, সবাই এইভাবে আমাদের সরকারের সাথে পাঠ হয়ে আমরা কাজ করব। কারণ আপনিও দেশের উন্নয়ন চান, আমিও দেশের উন্নয়ন চাই, যারা সবাই দেশের উন্নয়ন চায়, তাহলে আমরা সবাই একসাথে কাজ করলে সমস্যা কোথায়? তার কারণ কিন্তু একটি দফাতে এই কথা বলেছেন। আর কি কথা কি বলছেন? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সেটা কি? আপনি অনেক জ্ঞানী গুণী লোক আছেন যারা দেশে অবদানে কাজ করতে পারবেন, কিন্তু সরাসরি ভোটে কিন্তু তারা নির্বাচিত হইতে পারেন না। বিভিন্ন কারণ আমরা বুঝেন তো, রাজনীতি কী জিনিস, পারেন না। সেজন্য তাদেরকে আমরা আপার কক্ষে নিয়ে যাব, যারা আমাদেরকে বুদ্ধি দিবে, পরামর্শ উপদেশ দিবে। আর যারা সরাসরি রাজনীতি করে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ থাকবে, তাদেরকে ওই আপার কক্ষ পরিচালিত করবে। সেটা একটা নতুন কনসেপ্ট, নতুন ধারণা। আর কি ধারণা হচ্ছে কি, যে 2 বারে বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবেন না। কারণ একটা লোকজন বারবার একটা চেয়ারে বসে, তখন তার ভিতরে আত্ম অহমিকা ঢুকে যায়। সে মনে করে আমি সব, আমি সব, আমি সব। উদাহরণস্বরূপ আমরা শেখ হাসিনার কথা বলতে পারি। একটা গণতান্ত্রিক সরকার স্বৈরাচার সরকার রূপ নেয়। সেজন্য আমরা বলছি না, একটা লোক 2 বারে বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। আর কে কনসেপ্ট কি? আমি প্রশ্ন করেছিলাম যে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে মুক্তিযোদ্ধার জন্য, তো এদের জন্য কি করবেন? আমি মাননীয় ভারপ্রাপ্ত তারেক রহমানকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলছে যেহেতু 31 দফা পালন হয়েছে এই অনেক আগে, আরও 2-3 বছর আগে, সেজন্য আমরা এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য একটা আমরা আলাদা মন্ত্রণালয় করব। এই মন্ত্রণালয়ের মাধ্যমে এই নিহতদের আমরা সর্বোচ্চ সম্মান দিব, তাদের সমস্ত পরিবার আমরা দেখাশোনা করব, এবং আহতদের আমরা চিকিৎসা করব, এবং মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মান পেয়েছে, এই 24-এর মুক্তিযোদ্ধারও তার চেয়ে বেশি সম্মানে আমরা ভূষিত করব। এই হচ্ছে আমাদের 31 দফার ভিতরে একটা দফা। আরেকটা দফা কি? আরেকটা কী হয়েছে, যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করবো। যেহেতু আমরা সবাই দেশকে ভালো, দেশের উন্নয়ন চাই, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। কিন্তু আমাদের বাঙালিদের একটাই প্রবলেম, যে আমরা অতীত ভুলে যাই তাড়াতাড়ি, অতীত তাড়াতাড়ি ভুলে যাই। এই জন্য সবসময় কোনো না কোনো সমস্যা তৈরি হয়। যে 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, পার্ট টাইম কাজ করেছি উত্তরা। কারণ আমি ছিলাম উত্তরা বৃহত্তর থানা ছাত্রদলের সমন্বয়কারী, তো উত্তরা কাজ করেছি। আর 24-এ এই গণ অভ্যুত্থানে আমি মনে হয় যে বিএনপির একমাত্র নেতা, সিনিয়র নেতা আমি, যে আমি সার্বক্ষণিক মারা ছিলাম, এবং আন্দোলনের পুরো সমন্বয় আমি করেছি। তা আমি সৌভাগ্যবান যে 2 আন্দোলনে, 2 গণ অভ্যুত্থানে কিন্তু আমি নেতৃত্ব দিতে পেরেছি। তো আমরা সবাই সম্মিলিতভাবে যে ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু দেশের উন্নতি হবে না। 90 সবাই ঐক্যবদ্ধ ছিল, কিন্তু তারপরে ক্ষমতার লোভে আবার সবাই বিভাজিত হইল। এই বিভাজিত হওয়ার পরে আবার কী হয়েছে, এই হাসিনার মতো একটা স্বৈরাচার জন্ম নিল বাংলাদেশে। এখন আবার কী হয়েছে, হাসিনা মুক্ত বাংলাদেশে বসবাস করি, এখন কিন্তু আমাদের ভিতরে বিভাজন দেখা যাচ্ছে। কেন বিভাজন? ক্ষমতার লোভ, ক্ষমতার দম্ভ, অহংকার। আমরা সবাই ক্ষমতায় যেতে চাই। আমরা কি দেশের মানুষের কথা চিন্তা করি? যারা মারা গেছে তাদের কথা চিন্তা করতেছি, যারা আহত তাদের কথা চিন্তা করছি না। আমরা কেউ চিন্তা করি শুধু ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। এই কনসেপ্ট, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের উন্নয়ন চান, আমরা সবাই দেশের উন্নয়ন চাই। যে ভালো উন্নয়ন করবে সে ক্ষমতা থাকুক, আমার সমস্যা কী? এই জন্য আমরা একটা নির্বাচন চাই, যে জনগণ যাকে ক্ষমতায় বসাবে আমরা
তাদের পাশে থাকবো এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করব। এই জন্য আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের একটাই দাবি যে 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। এদেশের জনগণ যাকেই ভোট দিবে, যাকেই মনোনীত করবে, তারা দেশের জন্য কাজ করবে এবং আমরা সবাই সহায়তা করব। আর আমরা বিএনপি যদি জনগণের ভোটের ক্ষমতায় যায় তাহলে সমস্ত দলের লোকজনদের নিয়ে আমরা কাজ করব। কাউকে আমরা বাদ দেব না, সবাই আমাদের ক্ষমতার একটা পার্ট থাকবে, আমাদেরকে অংশ থাকবে। সেজন্য সম্মানিত সুধী এবং আজকে যারা উপস্থিত, আপনাদেরকে এই কথাগুলি প্রচার করতে বলতে হবে যে আমরা সমৃদ্ধভাবে দেশের জন্য কাজ করব, দেশের উন্নয়নে কাজ করব এবং দেশের সাথে আমরা থাকব, এর কোনো বিকল্প নাই। যদি আবার অতি লোভ করে অবৈধভাবে ক্ষমতার কাছে যেতে চান তাহলে আবার এই দেশ সমস্যা পড়ব। এই দেশটা বারে বারে দ্বিখণ্ডিত হইতে পারে না, এই দেশটা বারবার রক্তাক্ত হইতে পারে না। এই দেশটাকে আমরা আগায় নিতে হবে, দেশটাকে সমৃদ্ধিশীল করতে হবে। অথচ আমরা পঙ্গু দেশ হয়ে থাকব। এই পঙ্গুত্ব কি আমরা চান? আমরা পঙ্গুত্ব চাই না, আমরা চাই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই কথা বলে মিডিয়া সেলকে আবার ধন্যবাদ জানাই যে ওনারা এই ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য। আর পরিশেষে আমি মাইলস্টোন স্কুল নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো শিক্ষাক্ষেত্রে যে এত দুর্নীতি, এই মাইলস্টোন স্কুলের যারা নিহত তাদের বাসায় যে কথা বললাম জানতে পারলাম যে কী পরিমাণ দুর্নীতি। মাইলস্টোন স্কুলের 4-5-এর বেতন হচ্ছে 1700 টাকা, তাদের কোচিং হচ্ছে 3500 টাকা। সেই কোচিংকে বাধ্যতামূলক তাকে করতে হবে। যদি আজকে কোচিং না করে তো বাধ্যতামূলক, এই ছেলেগুলো একটা মুহূর্ত না, কারণ স্কুল তো আগেই ছুটি হয়ে যায়, স্কুল আগে ছুটি হয়ে যায়। তাইলে এই যে দুর্নীতি হচ্ছে, আমরা সাংবাদিক সমাজ এত সাংবাদিক উত্তরায় একদিন তো দেখলাম না প্রতিবাদ করতে, একদিন তো দেখলাম না একটা কথা লিখতে। মাইলস্টোন স্কুলে তো সাহস পায় কী হবে? তাদের জায়গা অবৈধ, অর্ধেক জায়গা অবৈধ, ইলিগেল জায়গা, এটা ফ্লাইং জোনের ভিতরে পড়ছে, তারা বহুতল ভবন করছে। এত সাহস তারা পায় কোথায়? এটা কি শিক্ষা? এর শিক্ষা না। আপনার বেতন 1700 টাকা দেওয়ার ক্যাপাসিটি আছে, কিন্তু 3500 টাকা আপনি কীভাবে দেবেন? একটা গরিব মানুষ কেন দিবে? টাকাটা দিবে। এই যে হাজার হাজার অভিভাবক আছে, আপনি কি আজ পর্যন্ত প্রতিবাদ করছেন? প্রতিবাদ করার নাই। কিন্তু এখন থেকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। কারণ একটা বাচ্চা সুস্থ মনে স্কুলে যায়, করার সময় দেখি স্কুলতে বাড়ায়, করার সময় না 1700 টাকা স্কুলের বেতন, 25 টাকা কোচিং। কেন ভাই? 3 বাচ্চা কোচিং করার দরকার আছে, 4-এর বাচ্চা কোচিং করার দরকার আছে। আমরা কি পড়াশোনা করি নাই? আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে নাই? আশ্চর্যের ঘটনা। সবাই মুখ বুঝায়, মিডিয়া বলেন, অভিভাবক বলেন, সুশীল সমাজ বলেন, সব সমাজে মানলেন, আর নৌনবী সাহেব এই কাজগুলো চালাই গেল। তো এখন থেকে মন রাখবেন যে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। অন্যায়কে অন্যায় বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। বাঁচলে বাঁচবেন, না হলে মারা যাবেন। ঠিক আছে? এইভাবে বেঁচে থাকার কোনো মানে নাই।